This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, সুন্দরবনের সীমান্তবর্তী অরক্ষিত নদীপথ দিয়েই কি ঢুকছে অনুপ্রবেশকারীরা? গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এবার বড়সড় অভিযান বন দফতরের। সুন্দরবনের খাঁড়ি দিয়ে গভীর বনে ঢুকে তল্লাশি অভিযান। হেড়োভাঙা ৯ নম্বর, আজমলমারি ২ এবং ৩ নম্বর জঙ্গলে অভিযান দক্ষিণ ২৪ পরগনা বন দফতরের আধিকারিকদের। মাতলার শাখা নদী বানচাপড়িতেও তল্লাশি। নজরে মৎস্যজীবীদের নৌকাও। মৎস্যজীবীদের বহু নৌকায় নেই ভারতের পতাকা, এমনকি নেই সচিত্র পরিচয়পত্রও। সরেজমিনে বন দফতর। গ্রাউন্ড রিপোর্ট, TV9 বাংলার। সুন্দরবনের নদীগুলোতে সেখানে মৎস্যজীবীরা যেমন মাছ কাঁকড়া ধরে, সেই সঙ্গে সঙ্গে বন দপ্তরে কিন্তু নিত্যদিনের একটা তাদের ডিউটির মধ্যেও পড়ে যে সমস্ত মৎস্যজীবী যারা মাছ কাঁকড়া ধরে তাদের পরিচয়পত্র এবং সেখানে তাদের বৈধ অনুমতি আছে কিনা সেগুলো খতিয়ে দেখা। তেমনই একটি মৎস্যজীবীদের নৌকাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুলতলি বিড অফিসের যে সমস্ত বনকর্মী এবং আধিকারিকরা রয়েছেন তারা টহলরত অবস্থায় এই মুহূর্তে একেবারে মৎস্যজীবীদের যে নৌকা সেই নৌকাটিতে তারা একদিকে যেমন তল্লাশি চালাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তারা দেখছে যে মৎস্যজীবীর আড়ালে আদতে তারা অন্য কোনো অসামাজিক বা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। যারা রয়েছেন তাদেরকে সেই জেরা পর্ব অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে দেখছেন। আমাদের কোনো অসুবিধা নেই, আমি এটা আমার দেখার আমার দায়িত্ব। দেখো, এটা আমার দেখার দায়িত্ব। তোমার কোথায় বাড়ি, তোমার পরিচয় কি আছে, তোমার নাম কি? গুণ কি পুরো নাম বলো? গুণমণ্ডল। বাবার নাম? স্বরূপ মণ্ডল। ঠিক আছে, এই বোর্ডটাকে বেঁধে নিন, অফিসে গিয়ে দেখবো, তারপরে রিলিজ করা হবে। বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে জেরা পর্ব করা হলো। দেখা গেল যে তাদের কাছে এই মুহূর্তে কোনো ধরনের কোনো অনুমতিপত্র অর্থাৎ বৈধ তো কোনো কাগজপত্র তাদের নেই, যে কারণে এই মৎস্যজীবীদের নৌকাটি এবং মৎস্যজীবীদেরকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে আটক করা হলো এবং এদেরকে নিয়ে যাওয়া হবে বিড অফিসে এবং সেখানে তাদেরকে জেরা করা হবে। ডকুমেন্টগুলো নিয়ে আসতে আমাদের খেয়াল ছিল না, আমরা নিয়ে আসবো, নিয়ে এসে বোর্ড নিয়ে যাবো। না মানে আপনি কি ভারতীয়? হ্যাঁ, আমার ভারতের লোক। ভারতের লোক যদি হয়ে থাকে আপনার প্রমাণ কি আছে? প্রমাণ সব আমার আনতে মনে ছিল না, সব ঘরে আছে, আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আসবো। এখানে ইঞ্জিন রয়েছে নৌকার, সেই জায়গাতেও দেখছি একটা বনকর্মী সেখানেও কিন্তু একইভাবে তল্লাশি চালাচ্ছেন এবং সব মিলিয়ে তন্ন তন্ন করে বলা যেতে পারে যে এখানে বনকর্মীরা তারা কিন্তু তৎপর যে কোনো ধরনের কোনো কিছু এখানে লুকিয়ে রাখা আছে কিনা। ফলে এই জায়গায় বলা যেতে পারে যে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু বনকর্মীরা তারা সেখানে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ জেরা পর্ব কিন্তু চলছে। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর এবার যে খবরে আমরা শুরু থেকেই নজর রেখেছি, নরেন্দ্রপুরে বাড়ির মধ্যে তেলের খনি, 3 তলা বাড়ি ছুঁয়ে পড়ছে তেল। রাজপুর সোনারপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জানানো হয়েছে ONGC-কে, খবর দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC ডিপার্টমেন্টকেও। ঘটনাস্থলে পৌঁছেছে রাজপুর সোনারপুর পুরসভা এবং নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই নমুনাও সংগ্রহ করেছে পুরসভা। এই মুহূর্তে আমাদের সহকর্মী তনিষ্ঠা একেবারে ঘটনাস্থলে সেই বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমার সঙ্গে। তনিষ্ঠা, এখনো পর্যন্ত কেন এই তেল ছুঁয়ে পড়ছে তার কোনো সন্তোষজনক উত্তর কি কেউ দিতে পেরেছে? দীপ, দেখো সেটারই একদম খোঁজার চেষ্টা চলছে। তবে তার আগে আমি একবার দেখিয়ে নিই ছবিটা। আমি যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে বাড়িটার সামনে তো রয়েছে তেল, তার পাশাপাশি ঠিক এই জায়গাটাতে যেখানে বাড়ির সদস্যরা তারা প্রথম দেখতে পায়। দেখো এইখানটা তুমি দেখতে পাবে ঠিক কালো তেল চিটে একদম চিটচিট করে যে তেল, সেই তেল এখানে রয়েছে। আমি একটু ওপর দিকটা দেখাই, এইখান থেকে একদম ড্রপলেটস। দীপ দেখো এই জায়গাগুলো একদম ড্রপ এইভাবে চুঁয়ে চুঁয়ে পড়ছে। মানে এখানে তেলটা আদৌ চুঁয়ে পড়ছে না ভেতর থেকে উঠে আসছে এটা কিন্তু বোঝা মুশকিল। তুমি যে বলে না শুরুতেই তেলের খনি এই বাড়িতে রয়েছে কিনা সেটাও খনন কার্যের পর হয়তো বোঝা যাবে। আমার সঙ্গে বাড়ির সদস্য রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। আপনি প্রথম এই জায়গাটাতেই দেখেন তাই তো তেল? প্রথমে কি দেখতে পান? মানে এরকম ভাবে কালো এই জায়গাটা হলো কি করে? কালো হয়ে গেছে, এরকম তেল ড্রপ করে পড়ছে। তখন আস্তে আস্তে একটু কম ছিল, আস্তে আস্তে এটা বাড়ছে এবং বাড়তে বাড়তে এটা পিলারের দিকে আসছে। আচ্ছা, পুরো পিলার থেকে এটা ঘুরে গিয়ে আস্তে আস্তে এটা সামনের দিকে চলে যাচ্ছে, দিয়ে এইখানটায় পুরো তেলটা পুরো তেলে ভরে যাচ্ছে এবং তেলগুলো ড্রপ করে পড়ে এই মেঝে পোরশনটা এই ফ্লোরে
পুরো তেল তেল ভরে যাচ্ছে। হ্যাঁ, এই ফ্লোরটাতে দীপ তুমি যদি দেখো একটু দেখতে পাবে ঠিক জল জমে থাকে, যেন বৃষ্টি হলে যেরকম ভাবে জল জমে থাকে না, সেইভাবে পুরো তেল জমে রয়েছে, একদম চিটচিটে তেল এখানটায় জমে রয়েছে। এই যে তুমি দেখতে পাবে দীপ, ঠিক এখানটায় তেল জমে রয়েছে, আর ঠিক এইখান থেকে এরকম ভাবে ড্রপ ড্রপ করে পড়ছে। তবে দেখো আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং এই পিলারটা পুরো তেলে ভর্তি হয়ে রয়েছে। এবং আপনাদের বাড়ি কত বছরের? তাও বাড়ি 50 বছরের বাড়ি। হ্যাঁ, এতদিন কবে থেকে দেখলেন আপনারা? আমি 2 বছর ধরে এই ব্যাপারটাকে চোখে পড়েছে আমার, বাড়ি কালার করার সময় জিনিসটা চোখে পড়েছে। আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে পুরো নতুন কালার করা বাড়ি তেল হতে শুরু করে দিয়েছে। যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে আমি 2 বছর ধরে দেখছি, তারপর লাস্টে আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানাই, ওনারা বললেন নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি সবাইকে জানাতে। আমরা সবাইকে জানালাম, মিউনিসিপ্যালিটি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন এবং সব টিভি চ্যানেল, নিউজ চ্যানেল আসছে, সবাই দেখছেন ওনারা। এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মঙ্গলবার দিন আসবেন 7 জানুয়ারি, ওনারা এবার খতিয়ে দেখবেন ব্যাপারটা কি হচ্ছে। দেখো দীপ, আমি একজন অধ্যক্ষের সঙ্গে, হ্যাঁ স্বাভাবিক ওনারা একটু আতঙ্কিত, কিন্তু কথা হচ্ছে যে এই তেল কোথা থেকে, মানে তুমি যে বললে যে চুঁইয়ে পড়ছে, চুঁইয়ে তো পড়ছে, কিন্তু আদৌ কি ওপর থেকে পড়ছে নাকি নিচ থেকে উঠে আসছে? কারণ আমরা একজন বিশেষজ্ঞর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটির একজন অধ্যাপক এসেছিলেন, তিনি বলেন হতে পারে এখানে হয়তো কোনো একটা খনিজ, মানে এখানে হয়তো কোনো একটা সময় হয়তো কোনো একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরি ছিল বা কোনো একটা ফ্যাক্টরির ওয়েস্ট হয়তো এখানে ফেলা হতো, এই জায়গাটায় জমে ছিল, এবং সেই জন্যই হয়তো কোথাও একটা সেই কেমিক্যাল ওয়েস্ট হয়তো কোথাও রয়ে গেছে, এবং সেটা অনেকটাই সুপ্ত আগ্নেয়গিরি আমরা ভূগোলে পড়েছিলাম না, সেই কনসেপ্টেই হয়তো এখন কোনোভাবে ওই তেল ওপরের দিকে উঠে আসছে। কারণ এই জায়গাটাতে পার্টিকুলার এই জায়গাটাতে জমে রয়েছে। ঘরের ভেতরে যদি আমরা যাই সেখানে কিন্তু এরকম কোনো তেলের কোনো নিশানা নেই, একমাত্র বাইরের দিকটাতে এই জায়গা থেকে এল করে পুরো ভেতরটা, আমি যেখানে ছিলাম গলিটায়, সেই জায়গাটা অবধি তেল জমে থাকছে। এবার এই তেলটা হতে পারে যে ওপরের দিকে উঠে আসছে, এটা কিন্তু যিনি এসেছিলেন অধ্যাপক তিনি বললেন যে এটা খনন কার্য চালালে, এখানে মানে খুঁড়লে এই জায়গাটায় তেলের সোর্সটা বোঝা যাবে যে আদৌ কোথায় তেলটা কোথা থেকে উঠে আসছে, মানে খনি হয়তো নয়। আর এই বিষয়টা যেটা আরো একটা আতঙ্কের বিষয়, সেটা হচ্ছে যে আদৌ এটা দাহ্য কিনা, সেটার জন্য আমরা কিছু টেস্ট করেছি। টেস্ট ইন দ্য সেন্স আমরা একটু মানে সেই এখান থেকে কিছুটা নিয়ে, মানে এই পার্টিকেলসগুলো নিয়ে আমরা জ্বালানোর চেষ্টা করে দেখেছি, এবং তাতে বোঝা গেল যে এটা একদম দাউ দাউ করে জ্বলছে না ঠিকই, তবে এর মধ্যে দু রকমের জিনিস রয়েছে, দু রকমের ফ্লুইড রয়েছে, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়া গেছে। এবার এটা কিরকম ফ্লুইড, আদৌ কতটা দূষিত এই ফ্লুইড, কত বছরের পুরনো, এই সমস্তটা পরীক্ষা নিরীক্ষার পরে বিষয়টা ক্লিয়ার হবে। কিন্তু সচরাচর এমন ঘটনা আমাদের শহরে ঘটে না বললেই চলে, যেখানে একটা আস্ত বাড়ি, তার দেওয়াল, পাঁচিল, পিলার, প্রত্যেক জায়গা থেকে এইভাবে তেল চুঁইয়ে পড়ছে। আমরা কথা বলেছিলাম নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে, তিনি এই বাড়ি ঘুরে দেখে কি জানিয়েছেন শোনাবো। অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সে এই যে উঠে আসছে, সেইটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা যদি একটু বলে দেন। সেটা আমি বলছি যে মাটির তলায় কোনো না কোনো সোর্স এরকম যদি থেকে থাকে, সেই সোর্সটাকেই লোকেট করা দরকার। কেননা ডেফিনেটলি মাটির তলার কোনো সূত্র ধরেই এটা আসছে, কিন্তু মাটির তলার সূত্রটা কি সেটা মাটির না খুঁড়ে হচ্ছে যে বোঝা খুব মুশকিল সেই সূত্রটা কি। কারণ আমি বললাম যে এই ধরনের পলিমার তার সোর্স এখানে মাটিতে স্বাভাবিক না, মানে এই ধরনের পলিমারগুলো মাটিতে থাকে না সাধারণত, যদি না এখানে আর্টিফিশিয়ালি কোথাও কোনো জিনিস ডাম্প হয়েছিল সেই ক্যাভিটির মধ্যে, আবারও বলছি, ফলে সেরকম কোনো পুরনো সোর্স সেটা যদি জাগ্রত হয়ে ওঠে তাহলে এই দূষণ হতে পারে। কিন্তু সাধারণত কলকাতা সয়েলের যে ক্যারেক্টার, তাতে এই ধরনের কোনো অর্গানিক কম্পাউন্ড শ্যালো ডেপথে থাকার কথা নয়। আসানসোল যেন মগের মুলুক, অবৈধ হলেও বালি পাচার করতে দিতে হবে, ট্রাক্টর ছোট ম্যাটাডোরে করে বালি নিয়ে যেতে দিতে হবে, এমনই অন্যায্য দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ গাড়ি চালকদের। কুলটির শাঁকতরিয়া এলাকার ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও ছোট ছোট গাড়িতে চলছিল বালি পাচার। ডিসেরগড়ের দামোদরের তীরে রক্তা এবং হাতিনল ঘাট থেকে বালি তোলার কাজ চলছিল। শাঁকতরিয়া ফাঁড়ির পুলিশ বাধা দিতেই বেঁকে বসেন গাড়ি চালকরা। অন্য কোনো কাজ নেই, তাই বালি তোলার কাজ করতে দিতে হবে, এমনই দাবি গাড়ির চালকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। बालू बंद हुआ है तो 2 नंबर चीज़ है, बंद हुआ तो उसका साथ साथ कोयला भी बंद होना चाहिए, लोहा भी बंद होना चाहिए, नाका भी बंद होना चाहिए, टोल टैक्स भी बंद होना चाहिए। सिर्फ खाली बालू काहे बंद होगा? और इतना गरीब लड़का लोग है जो यहाँ कल कारखाना नहीं है कुल्टी बेल्ट के अंदर में, तो जाएगा कहाँ, करेगा क्या? लोग का बस यही दाल रोटी है, यही रोजी रोटी है, इसी से हम लोग का घर चलता है, और इसका अलावा हम लोग के पास कुछ है नहीं। बस यही अपना रोजी रोटी का चलते हम लोग बड़ा बाबू को बोले কোনো না আপনারা চালান দিবেন তো বালি কোনো মধ্যে আমরা চালাবই,
যে গুলি খেতে হবে তো আমি গুলি খাই মরে যাবো, ছিলে পিলেকে নিয়ে পরে আমি রাস্তাতে নেমে যাব, আমাদেরকে কাজ দেন। অবশেষে এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। বোলপুরের হস্তশিল্প মেলার উদ্বোধনী মঞ্চে জেলার সভাপতি এবং সভাধিপতি মঞ্চে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। সেই মঞ্চেই আবার চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীরাও। একেবারে সম্প্রীতির ছবি, এক টুকরো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, দুজনের মধ্যে মতানৈক্য নাকি চরমে। বীরভূমে কান পাতলেই শোনা যায় এমনই গুজব, কিন্তু সেই সমস্ত গুজব উড়িয়ে এবার এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। বোলপুরের হস্তশিল্প মেলার উদ্বোধনী মঞ্চে জেলার সভাপতি এবং সভাধিপতি।